আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা, আমি রাজন গুহ। আচ্ছা বলুন তো, বাংলায় কংগ্রেসে হচ্ছেটা কি? একদিকে দিল্লিতে বাংলা কংগ্রেস মমতার সাথে কোলাকুলি করছে, আর বাংলায় কংগ্রেস তৃণমূলের জেলা স্তরের নেতাদের ঢাকঢোল পিটিয়ে দলে নিচ্ছে। বাংলা কংগ্রেস কেন সব সময় বিরোধীহীনভাবে লড়ে এবং হারে? আমার সঙ্গে আছেন বাংলা কংগ্রেসের ঝকঝকে নতুন মুখ রোহান মিত্র, কংগ্রেসের কিংবদন্তি নেতা সোমেন মিত্রের পুত্র, সেই সোমেন মিত্র যার হাত ধরেই মমতা একদিন অগ্নিকন্যা হয়ে উঠেছিলেন 40 বছর আগে। রোহান, ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। আমি জানি আজকে আপনাদের র্যালি আছে, তাও আপনি সময় বার করে কথা বলেছেন। কংগ্রেসের র্যালিতে রোহান লোক আসছে কি? কারণ যেটুকু আমরা দেখছি আবেগ মনে হচ্ছে এখনো মমতার সাথেই আছে। আমরা ইলেকশনের পরে এখন পর্যন্ত যে দুটো র্যালি করেছি, আমি এটা আপনাকে মানে সত্যি করে বলতে পারি, যে লোকটা আগে আসতো, দেখুন কংগ্রেসের আজকে আমরা 2011 সালে যখন মমতা ব্যানার্জিকে সরকারে এনেছিলাম, তার 1 বছরের মধ্যেই মমতা ব্যানার্জি আমাদের পাশ থেকে সরে গেছিলেন। তো তারপর থেকে কিন্তু 2012 থেকে 2026-এর 4 মে অব্দি যারা কংগ্রেসের ফ্ল্যাগটা ধরে রেখেছিলেন তাদের উপরে কিন্তু অনেক রকমের টর্চার হয়েছে। এবং সেই জায়গা থেকে আপনাকে আমি বলতে চাই যে যারা কংগ্রেসের মিছিলে আসতো বা যারা কংগ্রেসের মিছিলে নিজেদের পার্টিসিপেশন করতো, তারা কিন্তু ডেডিকেটেড ফোর্স ছিল। তাদের কোনো রকম মানে প্রলোভন দিয়ে আনতে হয়নি, তারা নিজেদের ইচ্ছায় কংগ্রেসকে ভালোবেসে তারা এসেছিল। তো সেই জায়গা থেকে এটাও আপনি যেটা দিয়ে স্টার্ট করলেন, যে আজকে দেখুন দিল্লিতে কি মিটিং হচ্ছে সেটা আপনারা দেখাচ্ছেন, সব চ্যানেলেই দেখছেন, বাংলার মানুষ, কলকাতার মানুষ সবাই দেখছে। কিন্তু তার সত্ত্বেও দেখুন আমরা কংগ্রেস যারা করছি তারা দেখছি, কিন্তু যারা তৃণমূল করছে, মানে আমি জানি না কোন তৃণমূল, মানে এখন কোনটা তৃণমূল আর কোনটা তৃণমূল নয়, বিধানসভাতে যে সেকশন যে তৃণমূলটা আছে তারা আমাদের কাছে আসছে। আমি আপনাকে এটাই বলতে চাই যে আজকে বিকেলে দুটো জয়েনিং হচ্ছে বিভিন্ন জায়গায়। আমার মানে আমি খালি আমার না, তো আপনারা একদিকে এখানে রোহান, একদিকে এখানে জয়েনিং করাচ্ছেন, ভালো কথা, সেটাই সেভাবেই একটা পার্টি বাড়তে পারে। অন্যদিকে সোনিয়া গান্ধী মমতাকে নিজের বোনের মতো করে কোলাকুলি করছেন। কোলাকুলির অঙ্গভঙ্গিটাও দেখুন, এটা তো একটা রং মেসেজ দিচ্ছে আপনাদের কোর ভোটার্সদের কাছে, না আপনারা ঘাটের না নদীর। দেখুন সোনিয়া গান্ধী আজকে এমন একজন নেত্রী যে ভারতবর্ষের ইতিহাসে তার বলিদান, স্যাক্রিফাইস জীবনে, দেখুন একটা মহিলা, একটা বিদেশিনী, তিনি ভালোবাসা করে তিনি রাজীব গান্ধীকে বিয়ে করে 91-এর। কিন্তু রাজনীতিতে এই ভালোবাসাটা এখন দেখানোর দরকার কি? রাহুল গান্ধী কেন দেখা করছে অভিষেকের সাথে 2.5 ঘন্টার মিটিং? কি দরকার? যখন আপনারা লোক টিএমসি থেকে লোক নিচ্ছেন, লোকেরা স্বইচ্ছায় জয়েন করছে কংগ্রেস, তখন এই মিটিং, এই কোলাকুলি, এর প্রতিবাদ আপনারা করছেন না? পার্টিকুলারলি আপনি, নতুন জেনারেশন। না, দেখুন আমরা পার্টির ভেতরের মধ্যে আমাদের বার্তা আমরা আমাদের নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছি। এবং দেখুন আজকের দিনে এই কথা আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। 2025 সালে 17ই মার্চ রাহুলজির সঙ্গে আমাদের যে নতুন কমিটি যেটা হয়েছিল তাদের মিটিং হয়েছিল। আজকে ওটা বলতে দ্বিধা নেই। সেদিনকার তিনি আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমরা 35 জন, অধীর বাবু ছিলেন আমাদের, আমাদের সভাপতি শুভঙ্কর সরকার ছিলেন, এবং একটা কোর কমিটি রাহুলজি, খাড়গেজি আর বেণুগোপালজির সঙ্গে একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এ রাহুলজি আমাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলেছিলেন। এই যে আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা আমাদের নিজেদের লোকেরাই রাহুলজি এবং খাড়গেজিকে জিজ্ঞেস প্রশ্ন করেছিলেন আপনাকে। কি সেই মিটিং এ আপনিও ছিলেন? সেই মিটিং এ আপনিও ছিলেন, কি প্রশ্ন করেছিলেন? तो उस समय खड़गे जी কথা, देखिए हम लोग को पार्लियामेंट के लिए बहुत कुछ करना पड़ता है। हम लोग का लड़ाई पार्लियामेंट में बीजेपी के खिलाफ है। তো ওই লড়াইতে যদি আমি আজকে মানে রাজ্যসভায় খাড়গেজি হলো বিরোধী দলনেতা, লোকসভায় রাহুলজি বিরোধী দলনেতা, আজকে যদি কেউ আমার ঘরে এসে আমি যে ইস্যু নিয়ে পার্লামেন্টে লড়তে চাই সেই ইস্যুতে আমাদের সঙ্গে যদি আসতে চায়, আমরা সেটাকে না করতে পারি না। এই রোহান একটা জিনিস বুঝুন, রাহুলজি কিন্তু পুরো 2026-এর ইলেকশনে রাহুলজি হোক, খাড়গেজি হোক, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা যারা এসেছিলেন, দেখুন
সোনিয়াজির শরীর ভালো নেই অনেকদিন ধরে, উনি মানে মেন পলিটিক্স থেকে সরে গেছেন, উনি কলামস লেখেন, উনি পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স দেয়, কিন্তু উনি পলিসি মেকিং এর মধ্যে নেই। তিনি মমতা ব্যানার্জির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, তিনি দেখা করতে পারে, তাকে হাক দিতে পারে। কেন দেখুন, এই মমতা ব্যানার্জি তো আজকে আমাদেরকে এত খারাপ কথা বলেছেন। আমরা একটা কংগ্রেস পার্টি, আমাদের মনটা অনেক বড়, আমাদের নেতৃত্বের মনটা বড়, এটাই বলতে পারি যে আমাদের নেতৃত্ব কিন্তু আমাদের বাংলার যারা কংগ্রেস কর্মীরা এবং নেতৃত্বের কথা বলেছে এবং তাদের কথা শুনছে, এবং তারা কিন্তু তৃণমূলকে কোনো অক্সিজেন দেবে না। তিনি এবার যদি মমতা ব্যানার্জি বলে আমার পার্টিটাকে আমি মার্জ করে নিতে চাই, তাহলে আপনি কেন তাকে নেবেন না? যেহেতু কংগ্রেস পার্টিটাই হয়ে যাচ্ছে, তখন তার তৃণমূলের এই জোড়া ফুল সিম্বলটাই থাকলো না। তো সেই জায়গা থেকে কংগ্রেস পার্টি আমাদের দেখবে, আমাদের যদি 8টা 10টা মানে দেখবে কি আপনি আপনি রোহান আপনি মমতাকে রিপোর্ট করবেন? এটা আপনি আমাকে দেখুন, ব্যক্তিগত স্বার্থ দেখতে গেলে তো আমি সত্যি কথা বলতে অনেক কথাই বলতে পারি, যেটা নিয়ে আমি, কিন্তু আমি এটা পাবলিকলি আজকে কি করে হয়? তাহলে আপনাদের আপনার আপনার এত বছরের স্যাক্রিফাইস, আপনার শুধু আপনার নয়, আপনার বাবার পুরো পার্টিটার এত যুদ্ধ লড়াই, যদি কালকে গিয়ে মমতা আপনার বস হয়, এর তো কোনো মানে থাকবে না। মমতা ব্যানার্জির প্রতি আমার শ্রদ্ধা আছে, কেন আমার বাবা নিজে আমাকে বলেছিল যে তুমি হোক বা অভিষেক ব্যানার্জি হোক, তোমরা তো একটা নামের জন্য পরিচিতি পেয়ে গেলে। মমতা ব্যানার্জি, প্রিয়রঞ্জন দাস মুন্সি, আমার বাবা সুব্রত মুখার্জি, তারা ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান, এবং তারা একটা সময় বিভিন্ন ভাবে আন্দোলন করে উঠে এসেছেন। তো সেই জায়গায় আমার ওই রেসপেক্টটা বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি ছিল, সেটা থাকবে। কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি কোনো ইয়ে নেই। তার 15 বছরের রেইন বাংলার একটা কলঙ্ক। হ্যাঁ, কেন ওইগুলো ওনারা যা করেছেন, এবং তিনি মুখ্যমন্ত্রী, সেখানে একটা তো বিষয় ছিল তিনি একমাত্র পোস্ট, বাকি সব তো ল্যাম্প পোস্ট, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। না না রোহান, আমাকে একটা সোজা কথা প্লিজ, একটা সোজা কথা সোজাভাবে বলো। টিএমসি যদি কংগ্রেসের সাথে মার্জ করে, তাহলে কি বঙ্গ কংগ্রেস মমতাকে তাদের প্রধান নেত্রী বলে মেনে নিতে রাজি আছে, হ্যাঁ না না? একদম না। আমি মনেও না যে মমতা ব্যানার্জি ওই আশাও রাখে যে বাংলার কংগ্রেস কর্মীরা তাকে প্রধান নেত্রী হিসাবে মেনেও নেবে। এটা তো ভাবেই হচ্ছে না। তাহলে আমাদের আজকে শুভঙ্কর দা, অধীর দা, মান্নান সাহেব, প্রদীপ ভট্টাচার্য যারা লড়ে গেল এতদিন, তাদের তো অমর্যাদা করা হচ্ছে, একদম অমর্যাদা করা হচ্ছে। ঠিক আছে, আমার পরের প্রশ্ন, তোমার কাছে সময় কম আজকে। ভোটাররা বুঝে উঠতে পারছে না যে বাংলা কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ কে, বিজেপি, তৃণমূল না সিপিআই? কংগ্রেসের আর এই 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 যে ভোটারদের ক্লিয়ার মেসেজ সারা দেশে বিজেপি দিচ্ছে যে আমরা অন্য কোনো জোটে নেই, কিন্তু সেটা কংগ্রেস দিতে পারছে না। কংগ্রেস সেন্টারে কারোর সাথে জোটে আছে, আর বাংলা সে জেনারেল ইলেকশন হলে সে তার বন্ধু হয়ে যায়, অ্যাসেম্বলি হলে শত্রু হয়ে যায়। তো তোমাদের, আপনাকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, এটা আমার আজকে খুব ইজি উত্তর। কেন এই প্রশ্নগুলো যখন আমরা স্পোক্সপারসন হিসাবে এই 2026 ইলেকশনের সময় টিভিতে যেতাম না, আমাদের মানে দিল্লির মিডিয়া আমাদেরকে এই প্রশ্নটা বারবার করতো, ঠিক আছে? কিন্তু আজকে ভারতবর্ষের যে কোনো জায়গায় কংগ্রেসের মেন লড়াই, কংগ্রেসের আইডিওলজিক্যাল অপোনেন্ট যেটা, সেটা হলো বিজেপির বিরুদ্ধে। আর আজকে বাংলাতে তো আর তৃণমূল নেই, তৃণমূল পার্টিটাই তো উঠে গেছে, সরকারে তো তৃণমূল নেই। তো আগামী দিনে আমাদের লড়াইটা আমাদের আইডিওলজিক্যাল স্ট্যান্ডের বিরুদ্ধে। যারা দেখুন আজকে অনেক রকমের ইস্যু, দেখুন আজকে আমাদের সভাপতি দুটো কথা বলেছেন যে 100 দিন হোক না, এই সরকারটা তো সবে এসছে, তাদেরকে 100 দিন দেওয়া হোক, তারা যদি কোনো ভালো কাজ করে সেটাই আমরা দেখবো। কিন্তু আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স যেখানে হবে, সেখানে কিন্তু আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। বিজেপির সাথে যদি তাই হয় কোনো ব্যাপার না, যদি তাই হয় 2029 এখন সবার চোখ, সবাই গুটি সাজাতে শুরু করেছে, বিজেপি ডিলিমিটেশন বিল আনছে, সবকিছু 2029-এর জন্য, আর মাত্র 2 বছর বাকি, রাইট? সুতরাং 2029-এ বাংলাতে কংগ্রেস কার সাথে জোট বাঁধবে, সিপিএম না টিএমসি না দুজনের সাথে? মিস্টার গো, এই প্রশ্নটার জবাবটা আমি, এটা আমার পে গ্রেডের ওপরে, এটা আমার ডিসিশন হতে পারে না। নিশ্চয়ই আমাদের যখন এই নিয়ে আলোচনা হবে, সেখানে আমি আমার যেটা নিজের বক্তব্য থাকবে। আপনার মতামতটুকুই আমি জানতে চাই। আমি বাংলা কংগ্রেস
হ্যাঁ। আমার একটাই বক্তব্য থাকবে যে দেখুন, আমরা আমাদের পুরনো জমি মালদা মুর্শিদাবাদ যে 5টা সিট আছে ওটা জেতার জন্য আমাদের যা করার করতে হবে। দেখুন, আমি নিজে কলকাতায় থাকি, আমি তো পুরো বাংলার নেতা নই। আমি কলকাতায় থাকি, আমি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা মিলিয়ে রাজনীতি করি। তো আমরা চাইবো যে আগামী দিনে কংগ্রেসে যে 91 সালের পরে কংগ্রেসের একটা এমপি তো কলকাতা থেকে হওয়া উচিত। তো সেটার জায়গা থেকে আমি বলবো যে আমাদের একটা স্ট্র্যাটেজি এটা হতে হবে যে বিজেপির বিরুদ্ধে যে ভোটটা আছে সেটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। কেন, যদি আমরা আমাদের বিরোধী ভোটটাকে স্প্লিট করে দিই, তাহলে বিজেপি 2029-এ বাংলায় যদি 42টা সিট থাকে, সেখানে বিজেপির 35-এর উপরে চলে যাবে। তো আমাদের নিশ্চয়ই টার্গেট হবে যে বিজেপি সিটটাকে কম করার। তো সেই জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমরা মিলে যখন ডিসিশন মেকিং হবে, দেখুন কংগ্রেস পার্টি 2026-এও কিন্তু জোট করেনি। আমরা বারবার এই জোট রাজনীতি করে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়েছে। তো আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছেন, যারা আজকে সত্যিকারের ডিসিশন মেকার্স, তারাও একটা ডিসিশন দেখুন। কিন্তু আমি এটা বলতে পারি 2029-এ উই উইল নট বি লাইক 2026, যে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি। এইবার আমরা দেখতে চেয়েছিলাম যে আমাদের কি অ্যাকচুয়াল স্ট্রেংথ আছে। কিন্তু 2026-এর 4th মে পরে আপনি দেখবেন ফলতার যে ইলেকশনটা হয়েছে, আমরা দক্ষিণবঙ্গে অ্যাভারেজে যে 2000 ভোট পেয়েছি সেটা 2 সপ্তাহের মধ্যে কিন্তু 5 গুণ বেড়ে গেছে। এবং আগামী দিনে আন্দোলনের মাধ্যমে আমি মনে করি বেড়ে গেছে, কারণ টিএমসি ক্যান্ডিডেট দেয়নি ফলটাকে। যাই হোক, টিএমসি আমার সিম্বল ছিল দাদা, টিএমসি সিম্বল ছিল, সিম্বল থাকার ক্যান্ডিডেট লড়া। হ্যাঁ, কিন্তু ও দেখুন জাহাঙ্গীর খানকে নিয়ে যতটা কম বলা যায় ততই মঙ্গল। এরকম লোক যারা পাবলিক লাইফে যেন কোনো জায়গা না হয়, সেটাই দেখা উচিত। আমার 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 সিম্পল কোয়েশ্চেনের সিম্পল ওয়ান লাইন আনসার প্লিজ বলুন যে 2029-এ জোট সিপিএম এর সাথে করবে কংগ্রেস নাকি মমতার সাথে করবে? কারণ এটা অপশনাল হবে। সিপিএম খুব ক্লিয়ারলি বলে দিয়েছে মমতা যদি কংগ্রেসের সাথে জোটে থাকে তাহলে তারা থাকবে না। সুতরাং আপনাকে চুজ করতে হবে এই দুজনের মধ্যে কে ইলেকট্রালি বেশি ডিভিডেন্ড দেবে, সিপিএম দেবে না মমতা দেবে। সেটা কি চয়েস হবে? মিস্টার গুহ, আমি তো আপনাকে একটা উত্তর দেবো এটাই। আমার যতটুকু মনে হয় আজ থেকে 2 বছর পরে এই জোড়াফুল সিম্বলটা থাকবে না। এই সিম্বলটার কোনো জায়গা নেই। এই সিম্বল তখন দুটোই সিম্বল থাকবে অপোজিশন ফোর্সে। একটা থাকবে কংগ্রেসের হাত সিম্বল, এবং লেফট ফ্রন্ট। দেখুন, লেফট ফ্রন্টের অনেক শরিক আছে, আমাদেরও লেফট ফ্রন্টের অনেক শরিককে নিয়ে আমাদেরও একটা প্রবলেমস আছে, সেটা আপনারা ভালো মতোই জানেন। আমরা সর্বভারতীয় পার্টি, আমাদের সর্বভারতীয় স্তরে জোট হয়। আইএসএফ, আমি কোনো পার্টির নাম বলতে চাই না। আমি এটা আমাদের যখন আলোচনা হবে সেখানে আমরা নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলতে পারি। কিন্তু এটা হতে পারে না যে লেফট ফ্রন্ট আমাদেরকে যেটা বলবে আমরা সেটা মেনে নেব, আমরাও যেটা বলবো তারাও মানতে নাও পারে। এবং এটাই আপনাকে বললাম যে জোটের প্রশ্ন জিতে গেলে সেটাই গিয়ে কিন্তু আমাদেরও অনেক রকম লেফট ফ্রন্টের ব্যাপারে অনেক রকম আছে, আমাদের রিজার্ভেশন আছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তো ওই জায়গা থেকে লেফট ফ্রন্ট কি বললো আজকের দিনে মমতা ব্যানার্জির সম্বন্ধে, তাদের কি স্ট্যান্ড, সেটা নিয়ে বেশি আলোচনা করে আমরা এখন চাইবো যে আমাদের পার্টির সংগঠন বাড়ুক, আমাদের পার্টিতে যারা আসছে তাদেরকে নিয়ে আমরা আমাদের আন্দোলনটাকে বিজেপির বিরুদ্ধে সামনে নিয়ে আসি, এবং আমাদের দিনে বাংলার মানুষকে অপশনটা দিই না, হাত সিম্বলটাই সব জায়গায় আমরা দাঁড়াই। এটাই এবার এই যে আপনি বলছেন যে সংগঠন বাড়ুক, সব থেকে বড় প্রবলেম আজকে বাংলা কংগ্রেসের যে বাংলা কংগ্রেস বিভিন্ন ছোট ছোট কংগ্রেসের মধ্যে বিভক্ত, এবং সেই ছোট ছোট কংগ্রেসগুলো ব্যক্তির কংগ্রেস, রাইট? একটা শুভঙ্কর বাবুর কংগ্রেস, আর একটা অধীর রঞ্জনের কংগ্রেস, এইরকম লোকালি আরো নেতা আছে যারা বাংলা কংগ্রেসের সভাপতির সাথে, কারণ তারা মনে করেন তিনি মমতার ব্যাপারে একটু বেশি স্নেহপ্রবণ। এটাকে ইউনাইটেড কিভাবে করা হচ্ছে? কে নেতৃত্ব দেবে? নতুন মুখ কেউ আসবে বাংলা কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার জন্য? মিস্টার গো, আমি শুভঙ্কর দার সঙ্গে লাস্ট 2 বছর ধরে খুব কাছ থেকে ওনাকে দেখেছি। আজকে কংগ্রেসের ওই চেয়ারটায় যে বসে না, এই চেয়ারে বসাটা ভীষণ একটা ডিফিকাল্ট জব। কেন, আপনি যেটা বললেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা ছিলেন, বিভিন্ন নেতা আছেন, বিভিন্ন ইকুয়েশনস আছেন, কিন্তু ওনার মতো একটা ভদ্র মানুষ আজকে রাজনীতিতে, আপনাদের এটা বোঝা উচিত। শুভঙ্কর সরকারের হয়তো স্পিচেস গুলো ভাইরাল যায় না, কেন তিনি মার্জিত কথা বলেন, পার্লামেন্টারি কথা বলেন। আজকে কিন্তু অনেকে এমন নেতা হয়ে যায় যারা এমন সব কথা বলেন, আমি মনে করবো যে আপনার মতো মানুষরা, বাংলার মানুষরা সেই কথাগুলোকে ত্যায্য করবেন। কেন, ওটা নেতা স্থানীয় কথা নয়। শুভঙ্কর বাবুর কথা কিন্তু মানুষকে ভালো করার কথা এবং রাজনৈতিক কথা উনি বলেন।
সেটা হয়তো ভাইরাল হয় না, সবাই ওনাকে মনে করেন তিনি মমতা ব্যানার্জির প্রতি সফট। এটা ঠিক নয়। কেন তিনি চাইলে তৃণমূলের সঙ্গে জোট করতে পারতেন, কিন্তু প্রথম দিন থেকে তিনি একমত ছিলেন যে তৃণমূলের সঙ্গে কোনো রকম জোট হবে না। হয়তো তার কথার মধ্যে যে মার্জিত ভাবটা আছে সেই কথাটা সবাই বিশ্বাস করতে পারে না। কেন আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, ইয়াং জেনারেশন সবাই চায় ওই 20 সেকেন্ডের একটা টিটবিট যেটা ভাইরাল হলো। আমি এটা মনে করি যে আগামী দিনে ভালো করতে গেলে সবাইকে একজোট হয়ে চলতে হবে। কংগ্রেস পলিটিক্সে মানে লবিবাজি থাকবেই। অধীর বাবুকে আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, অধীর বাবুকে নিয়ে ছেড়ে দিলেন কেন আপনারা? অধীর রঞ্জনকে ছেড়ে দিলেন কেন? ত্যাগ করলেন কেন? ত্যায্য কেন করলেন? না দাদা, অধীরদা তো 8 বছর ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। কেউ কথা শোনেন না আপনারা অধীর বাবুর। অধীর বাবু একমাত্র মুখ বাংলা কংগ্রেসে, যেখানে ভোটাররা, তিনি হেরে গেছেন আলাদা ব্যাপার, কিন্তু সাধারণ জনতা অধীর বাবুকে বেশি শোনেন। শুনতেই পারেন, আমাদের এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আপনি তো দেখুন না কর্ণাটকাতে কি হলো, আমাদের ডিকে শিবকুমার ছিল আর সিদ্ধারামাইয়া ছিল, তো তারা তো দুজন একসঙ্গে ইলেকশনটা লড়েছে। আজকে সিদ্ধারামাইয়া জি সরে গেল, ডিকে শিবকুমার জি সিএম হলো। আমাদের দেখুন, বিরোধী যখন থাকবো, আপনারা কি করে জানেন যে আমাদের মুখটা কে? আমরা তো আজকে শুভেন্দুদা সিএম হয়েছে, আপনারা কি বলতে পারতেন যে 4ই মের আগে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হবেন? কেন তার আগে ওখানে দিলীপ ঘোষের নাম ছিল, শ্রমিক বাবুর নাম ছিল, বিভিন্ন বিজেপি নেতার নাম ছিল। কিন্তু আমরা যখন লড়াইটা লড়বো, একসঙ্গে লড়বো, ইলেকশনের পরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্ব বাংলার, তারা মিলে ঠিক করবে মুখটা কে হবে বাংলার। অধীর বাবুর সাথে দিল্লি কংগ্রেসের কোন রিফট হয়েছে কি, যে ওনাকে সাইড করে দেওয়া হয়েছে? একদম হয়নি। নালে উনি বিরোধী দলনেতা লোকসভায় 2019। আপনাকে এটা আগে ছিলেন। আমি তো বলবো, তাহলে তো আপনি বলবেন যে যেদিনকা অধীর বাবু সরে গেছিলেন 2018 অক্টোবর মাসে, সেদিন আমার স্বর্গীয় পিতা সৌমেন্দ্রনাথ মিত্রকে সভাপতি করা হয়েছিল। আমার বাবারও মিডিয়ার সঙ্গে ওই সম্পর্ক ছিল না। তার কথার মধ্যে অধীর বাবুর মতো যে একটা কিলার ইনস্টিংক্ট ওটা ছিল, তাহলে সেটাও ভুল হতো। বাবাও চেয়েছিল যে অধীরকে, বাবার কোনোদিন মানে পদের কোনো ইয়ে ছিল না, তিনি সংগঠনটাকে ভালোবাসতেন। তার হয়তো বয়সটা বেড়ে গেছিল। অধীর বাবুকে নিজে দেখুন, একটা প্রবলেম হলো অধীর বাবুর বিরাট বড় একটা জায়গা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের ওনাকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে। উনি যে হ্যাঁ, কিন্তু অনেস্টলি আপনি রোহান একটা জিনিস বলুন, যে অধীর বাবুকে কি কংগ্রেস বাংলা কংগ্রেসকে রিভাইভ করার জন্য ঠিকভাবে ইউজ করছে, নাকি লবিবাজির খাতিরে উনি সাইড হয়ে গেছে? আপনি এটা পার্সোনাল ওপিনিয়ন বলুন। আমি ওনার কাছে ভীষণ কৃতজ্ঞ। আপনি বলছেন এই লবিবাজি, উনি আমার জন্য এসেছিলেন বালিগঞ্জে, আমার জন্য উনি এসে প্রচার করে গেছিলেন। আমার দেখুন, সত্যি কথা বলতে বালিগঞ্জে আমাদের সংগঠন খুব কম ছিল, তার মধ্যেও তিনি এসে, তার যে স্ট্যাচারের তিনি যে মানুষ, তার মতো ওই লোক হয়নি, তাও তিনি এসে বক্তব্য দিয়ে বাবার কথা মনে করিয়ে দিয়ে তিনি যে আক্রমণ মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে করেছিলেন। দেখুন, আমাদের 2026-এর লড়াইটা আমি ক্লিয়ারলি বলছিলাম, আমাদের লড়াইটাও ছিল তৃণমূলের বিরুদ্ধে। স্টেটের লড়াই অলওয়েজ তৃণমূলের বিরুদ্ধে ছিল, প্রথম দিন থেকেই এটা আমাদের নীতি ছিল। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব কোনোদিন আমাদেরকে বলেনি যে আপনারা তৃণমূলকে অ্যাটাক করবেন না। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রথম দিন থেকে তৃণমূলের বিরোধিতা করেছি। আজকের দিনে এখন বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, তাহলে আমাদের বিরোধিতার কোনো কম হবে না, বরঞ্চ আরো বাড়বে। এবং সব নেতা, আপনি দেখুন, অধীর বাবু তো দিল্লিতেই দেখা করে আসছেন, উনি তো রাহুল গান্ধীর সঙ্গে ওনার ডাইরেক্ট লাইন আছে, ওনাকে তো রাহুলজি খুব ভালোবাসেন। আর শুভঙ্কর দা ছিল 2012 সাল থেকে রাহুল গান্ধীর ক্লোজ টিমের লোক। এই কথার শুভঙ্কর দা নিজেই দিল্লিতে গিয়ে বলেছেন যে আপনারা অধীর দাকে দিয়ে করান। উনি চেয়ারের জন্য বসে নেই, উনি জানেন যে আজকে এটা তার জীবনের একটা বিরাট বড় সম্মান, তিনি কংগ্রেসের দায়িত্বটা পালন করছে এমন একটা সময় গো স্যার, যে কংগ্রেসের সত্যি খুব খারাপ অবস্থা। এটা আজকে যদি অন্য কেউ থাকতো, আমার বাবাও থাকতো 2026-এ, আমি মনে হয় না আমাদের রেজাল্ট খুব ভালো হতো। রোহান, আপনার কাছে সময় কম, তো ওই কৃতজ্ঞতাটা ওনার জন্য আমাদের পার্টির আছে এবং থাকবে। রোহান, আপনার কাছে সময় কম, কুইকলি আমাকে এটা বলুন, তৃণমূলের বড় হেভিওয়েট নেতা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছে দলে আসার জন্য? কারণ এটা ঠিক নয় যে সবাই বিজেপি যেতে চায়। তৃণমূলে অনেক নেতারা বুঝতে পারছে যে কংগ্রেস এখন বেটার অপশন। কারা তারা যারা যোগাযোগ করেছে? না, আমি তো একটা উত্তর দিয়েছিলাম, আপনি খেয়াল করেননি। তৃণমূলে তো একটাই পোস্ট, বাকি সব তো ল্যাম্প পোস্ট ছিল।
কিন্তু অনেক হেভিওয়েট নেতারা যারা এককালীন তৃণমূলে কারা তারা আপনাদের সাথে কথা বলছেন? নাম নিতে অসুবিধা আছে কি রোহন? না না, আমি আপনাকে বলছি 4 তারিখের পর থেকে বাংলার রাজনীতিতে নতুন নতুন এপিসোড আসছে তৃণমূল কংগ্রেসেরই। আমাদের লোয়ার লেভেলে কাউন্সিলর থেকে আরম্ভ করে অনেকে, কলকাতা শহরে অনেক কটা কাউন্সিলর যাদের ট্র্যাক রেকর্ড ভালো, তারা কিন্তু কংগ্রেসে আসতে চায়, এটা আমি বলতে পারি। আপনারা দেখবেন বর্ধমান থেকে অলরেডি কাউন্সিলররা জয়েন করছে, মালদা মুর্শিদাবাদে অলরেডি জয়েন করছে। কজন করেছেন বর্ধমান থেকে, একটু যদি ফিগার দিয়ে বোঝান, বর্ধমান থেকে এখন অব্দি কজন করেছেন? পশ্চিম বর্ধমান থেকে 2 জন করেছেন, 2 দিন আগে শুভঙ্করদার হাত ধরে উনি জয়েন করেছেন। আর আপনাকে আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের পার্টিতে এখন সংগঠন সৃজন বলে একটা সারা ভারতবর্ষে যেটা হচ্ছে, সেটা এবার বাংলার জন্য আসবে। তো আমাদের সংগঠনের অনেক রদল বদল হবে, তো আমরা জায়গাটা খুলে দিচ্ছি। আমরা তারপরে দেখবো যে বেস্ট কে আগামী দিনের মুখ করে, আমরা ডিস্ট্রিক্ট করে, আমরা আগামী দিনে মোটামুটি এটাও আপনাকে বলতে পারি, আমরা হয়তো লোকসভা ওয়াইজ আমাদের ডিস্ট্রিক্ট গুলো করবো। এটা আমাদের সর্বভারতীয় নেতৃত্বের একটা প্ল্যান আছে। কেন আমরা লোকসভাটাকে মানে টার্গেট করে, তাহলে আমরা কেন, আমাদের কি হয়, আমাদের এক একটা লোকসভা ওভারল্যাপ করে যায়, আমাদের সংগঠনটা ওভারল্যাপ করে যায়, তখন ইলেকশনের সময় যে ক্যান্ডিডেট হয় তার অনেক অসুবিধা হয়। তো সেই জায়গা থেকে আমরা ওই জায়গাগুলোতে এই যে যারা যারা আসতে চান তাদের জন্য কোনো কোনো হেল্পলাইন মানে বানানো হয়েছে কি, নাকি এগুলো সব ওয়ার্ড অফ মাউথ দিয়ে আপনার কাছে কেউ আসছে অন্যের কাছে, নাকি কোনো একটা অনবোর্ডিং সিস্টেম বানানো হচ্ছে, কোনো ফিল্টারেশন প্রসেস হচ্ছে, কিভাবে হচ্ছে, অর্গানাইজ ভাবে কিভাবে লোককে ইনভাইট করা হচ্ছে? মানে ধরুন আমার কাছে প্রশ্ন এসছে, আমি কংগ্রেসে যেতে চাই, যার জন্য আজকে আপনার সাথে আমি কথা বলছি। তারা বলছে সাহেব আমরা জানি না কংগ্রেসে কার সাথে কথা বললে ঠিক হবে, মানে এগুলো সব কাউন্সিলরের। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। কাল রাত্রিবেলা আমার কাছে এখন একজন সিটিং এমএলএ, যে একজন প্রাক্তন মন্ত্রী ছিল কলকাতা শহরের, তার টিম পুরো এসছে আমার কাছে। আমি তাদেরকে একটাই কথা বললাম যে দেখো, তুমি কংগ্রেস করতে আসো, খুব ভালো, আমরা খুব খুশি হব, কিন্তু একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা কিন্তু আন্দোলনের লড়াইয়ে যাব। যদি তোমাদের এমন কিছু ব্যাগেজ থাকে যে 2 দিন পরে তোমাদের পুরোনো এফআইআর গুলো যেটা তোমরা মানুষের ক্ষতি করেছো বা টাকা তুলেছো, সেই প্রোটেকশন কিন্তু আমরা দিতে পারবো না। তো তোমাদের কাছে এই ক্ল্যারিটিটা আমরা দিতে চাই। এবার তোমরা যাও, নিজেদের টিমের সঙ্গে কথা বলো, তারপরেও যদি তোমরা কংগ্রেসে জয়েন করতে চাও তোমাদের লিস্ট দিয়ে দাও। আমরা প্রদেশ সভাপতিকে এটা লিস্ট দেবো, আমাদের যে সর্বভারতীয় পর্যবেক্ষক আছে গুলাম আহমেদ মীর সাহেব, তার কাছে আপনাদের লিস্ট দেবো, এবং আমরা তখন এই কথাটা বলি কিন্তু আমরা জয়েনিং করাচ্ছি যে যদি তৃণমূলের আমলে তোমাদের কোনো লিগ্যাল প্রবলেম থাকে, সেই জায়গায় কিন্তু আমরা তোমাকে ওই জায়গায় বাঁচাতে পারবো না। কেন, এটা আমাদের দায়বদ্ধতা নয়। কেন, আপনারা যেটা করেছেন তৃণমূলের সিম্বলে করেছেন, আমরা সিম্বলে ওই জায়গাটা আমরা দিতে পারবো না। রোহন, তার মানে আপনি বলছেন কলকাতা শহরের প্রাক্তন এমএলএ টিম আপনার কাছে এসেছিল? প্রাক্তন নাম, এখনো এমএলএ আছেন, তিনি প্রাক্তন মন্ত্রী, তার এলাকার লোকেরা কিন্তু কংগ্রেস জয়েন করতে চায়। আর সেই এলাকার লোকেরা, সে কাউন্সিলরই হোক নন কাউন্সিলর নেতাই হোক, তারা আসে, মানে তারা আপনার কাছে এসছে, মানেটা কি এটাও যে সেই এমএলএ আপনাদের সাথে যুক্ত হতে চান, আগে লোক পাঠিয়ে খবর নিচ্ছেন? না, তারা কিন্তু বলছেন যে এমএলএ সাহেবের কি আগামী দিনের নীতি তারা নিজেরাই জানে না, কিন্তু তারা বলছেন যে আগামী দিনে যদি এই লোকটাও যদি, যেটা আজকে ঋতব্রত বাবু করছেন বা সুদীপ বন্দ্যোপাধ্যায়রা করছেন, তাদের পক্ষে কিন্তু এই লাইনটা নেওয়া সম্ভব নয়। কেন, তারা কিন্তু ওই জায়গা থেকে বিরত থাকবে। তো তাদের কাছে পলিটিক্স করার অপশনটা এখন কংগ্রেস পার্টি। আপনার কেন মনে হয় যে তৃণমূলের 80% ওপরের স্তরের নেতারা মমতাকে ছেড়ে চলে গেল? দেখুন, আমি সত্যিকারে বলতে আমি মমতা ব্যানার্জিকে চিনি না, আমি ওনার সঙ্গে কোনোদিন দেখাও হয়নি, ওনার সঙ্গে কোনোদিন কথাও হয়নি। ওনার আমরা যেটা দেখেছি অগ্নিকন্যা টিভির মাধ্যমে, পেপারের মাধ্যমে ওনার যে ইয়েটা, বাট আমি যদি অপোজিশন হিসেবে দেখতে চাই যে 2016-তে যখন নারদা স্ট্রিং অপারেশনটা বেরিয়েছিল, এটা তো আমরা কংগ্রেস থেকে বের করিনি বা কোথাও থেকে বেরোয়নি। সেদিন মমতা ব্যানার্জি সবার সামনে বললো যে আমি যদি জানতাম তাহলে এদেরকে ক্যান্ডিডেট করতাম না। তারপরে 2021-এ বাংলার মানুষ যেভাবে তাদেরকে ভোট দিয়েছিল, এটা তো দেখার বিষয় ছিল যে বাংলার মানুষ ভেবেছিল একটা রিসেট হবে। কেন, 2021 অব্দি কিন্তু তৃণমূলের রাজনীতিতে কোনো খুব ভালো কিছু করছিল না। তারা ভেবেছিল 2021-এ যে বিজেপিকে আটকালাম,
কেন বিজেপির বাঙালির সঙ্গে রাজনীতিটা খাপ খাচ্ছে না, সেই জায়গাটায় মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে তারা একটা রিসেট বাটন দিয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে দেখুন, একটা এমএলএ কে আপনি ভাঙিয়ে নিলেন, মানে তার পার্টি চেঞ্জ করে নিলেন, আপনার স্পিকার সেটাকে কিছু বললো না। আপনি দেখুন না, বিজেপির যারা এমএলএ তাদের কিন্তু পরিচিতি নাই, তাদের পার্টির পরিচিতি। মানুষ যে একবার আপনার কাছে সরে যাচ্ছে, সে একটা এমএলএ চলে আসলো, বাবুল সুপ্রিয়র মতো একটা মানুষ বালিগঞ্জে, যেখানে 65% মুসলিম পপুলেশন, তাকে নিয়ে এসে মন্ত্রী করে দিচ্ছে। তো তৃণমূলের রাজনীতিতে এত চুরি, চোখের সামনে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যদি 50 কোটি টাকা বেরোয়, আর আরজিকরের ঘটনাটা, ওই আরজিকরের ঘটনাটা কিন্তু থামতো না যদি আমাদের বাঙালিদের দুর্গাপুজোটা সেই সময় না চলে আসতো। আর ওই সময় থেকে কিন্তু তৃণমূল নড়বড়ে জায়গায় চলে গেছিল। তৃণমূল ভাবছিল যে তৃণমূল ওপর থেকে সবকিছু মেনটেন করে নেবে, সবকিছু ম্যানেজ হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে মানুষ, সাইলেন্ট ভোটার কিন্তু তৃণমূলের বিরুদ্ধে চলে গেছিল, এটা আমরাও বুঝতে পারছিলাম। রোহান, ডিলিমিটেশন যেত কি না যেত এটাই এখন দুঃখের বিষয়, এটা বিজেপির কাছে চলে গেল। রোহান, ডিলিমিটেশন বিল আসছে খুব শীঘ্রই, আসছেই। এই সমস্ত কিছু যা কার্যকলাপ হচ্ছে দল ভাঙার, সেটা এই কারণে, কারণ 2/3 মেজরিটি চায় পার্লামেন্টে ডিলিমিটেশন বিল আনার জন্য। ডিলিমিটেশন বিল আনলে এখনকার যে এমপি সংখ্যা, সাংসদ সংখ্যা, সেটা বেড়ে 2029-এ 850 হয়ে যাবে, 850 হয়ে যাবে। এতে কংগ্রেসের লাভ হবে? এতে কংগ্রেসের লাভ হবে না ক্ষতি? খুব ছোট্ট করে, সময় কম। না না, এই দেখুন, এই উত্তরগুলো ছোট করে করা যায় না। কেন, যতক্ষণ বিলটা আসুক, বিলটা যখন প্রপোজ হচ্ছে, একটা স্ট্যান্ডিং কমিটি, আমাদের নিজেদের নেতৃত্ব স্থানীয় যারা পার্লামেন্টে আছে তারা ওটাকে স্টাডি করবে, আমাদের যে কথাটা তারা প্রথমে বলবে। আমরা তো কর্মী, আমরা আমাদের কথাটা আমাদের নেতৃত্ব থেকে শুনেই আমি বলবো। দেখুন, আমরা যেটা বলেছি হলো, ভারতবর্ষের পপুলেশন বাড়ছে, সিট বাড়বে, সব ঠিক আছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে আছে। কংগ্রেস কনস্টিটিউশন বিরোধী নয়, কিন্তু কিভাবে আপনি ডিলিমিটেশনটা করছেন সেটা কিন্তু জানা খুব প্রয়োজন। এবং সেই সময় সেই বিলটা দেখে আমরা আমাদের কথা পাবলিকের সামনে রাখবো এবং আমাদের লড়াইটা শেখা। বাংলায় যদি 65টা, কংগ্রেসের লাভ হবে না ক্ষতি হবে ডিলিমিটেশন বিলের? আমি এটা বিশ্বাস রাখি যে আগামী দিনে রাহুল গান্ধীর লড়াইটা বৃথা হবে না। কেন, তিনি যেভাবে আজকে স্টুডেন্ট থেকে আরম্ভ করে, কৃষক থেকে আরম্ভ করে, গরিব মানুষ থেকে আরম্ভ করে, ইভেন বিজনেসম্যান যারা সত্যিকারের, যারা আদানি আম্বানি নয়, যারা মানে এমনি খেটে খাওয়া বিজনেসম্যান, যারা জিএসটি নিয়ে প্রবলেমে আছে, তেলের দাম নিয়ে যেগুলো বেড়ে যাচ্ছে, বিজনেসকে তো সব এফেক্ট করছে, তাদের হয়ে যেভাবে কথা বলছে, আমি বিশ্বাস রাখি যে রাহুল গান্ধীকে দেখেই আগামী দিনে একটা নতুন ঝড় আসবে এবং কংগ্রেস পার্টি সেই জায়গাটা নেবে। দেখুন, রাহুল গান্ধী তো সবকিছু ট্রাই করলো, উনি হাঁটলেন, উনি আর একটা বোফোর্সের মতো স্ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করলেন মোদির বিরুদ্ধে, কিন্তু সামহাও কোনো তুকি এখন অব্দি লাগেনি। তো আর সময় কম, আর মাত্র 2 বছর বাকি আছে। কি হতে পারে যেখানে হাওয়া বদলাবে আপনাদের হয়ে? ডেমোক্রেসিতে চেঞ্জ ইজ আ মাস্ট। তৃণমূলও 15 বছর ছিল, বাংলার মানুষ তৃণমূলকে সরিয়ে কেউ তো ভাবেনি। আমি সত্যি কথা বলতে, বাংলায় বিজেপি সরকার যে চলে আসবে, যে সরকার, যে পার্টিটা 2টো সিটে ছিল 2016-তে, সেই জায়গা থেকে যদি আজকে তারা 208টা সিট পায়, আগামী দিনে কংগ্রেস কিন্তু একটা ভালো জায়গায় আছে। কেন, আজকে দেখুন, পুরো সাউথ ইন্ডিয়াতে আমরা 3-4টে, আমরা কেরালা, তামিলনাড়ুতে আমরা বিজয়ের সঙ্গে গভর্নমেন্টে আছি, কর্ণাটকা, তেলেঙ্গানাতে আমরা গভর্নমেন্টে আছি। তো আমরা কিন্তু ভালো জায়গায় যাচ্ছি। আজকে দেখুন, রিজনাল পার্টিগুলো কিন্তু তাদের কাছে উপায় নেই, তারা কংগ্রেসের কাছে আসতে হবে, বা কংগ্রেসের সঙ্গে আগামী দিনে দেখবেন এনসিপিও আমাদের সঙ্গে চলে আসছে। তো মহারাষ্ট্রেও অনেক লোক বলতে পারে যে শরদ পাওয়ার এক সময় কংগ্রেসকে শেষ করেছে, তারাও যদি আজকে চলে আসে। কংগ্রেস রাজনীতিতে নেভার সে নেভার। কংগ্রেস নিজের স্বার্থে দেখবে। কেন, আমরা চাই গভর্নমেন্টটা করে ভারতবর্ষের মানুষকে, মেজরিটি মানুষকে একটা ভালো গভর্নমেন্ট দেবো, সেটাই আমাদের টার্গেট। সব ঠিক আছে, কিন্তু এত বড় একটা সুবর্ণ সুযোগ, টিএমসির মতো একটা বিশাল পার্টি ধ্বস্ত হয়ে গেল, এবং 1 মাসের মধ্যে ধ্বস্ত হয়ে গেল। সিপিএম কে আমরা দেখলাম জোর শোর করে রাস্তায় নেমেছে, সিপিএম এর ইয়াং ব্রিগেড, পুলিশের লাঠি খেলো এভিকশন নিয়ে, হকার এভিকশন নিয়ে, কিন্তু কংগ্রেস গায়েব, কংগ্রেস রাস্তায় নেই। তো এগুলো তো কাল্পনিক চিন্তা যে হঠাৎ করে ভোটাররা কংগ্রেসের প্রতি সহানুভূতিশীল হয়ে যাবে, যতক্ষণ না আপনারা রাস্তায় নামবেন। আর আপনি হচ্ছেন সেই জেনারেশন, কংগ্রেসের রাস্তায় নামার জেনারেশন। আপনি এবং আপনার মতো কংগ্রেসের যুব নেতারা কেন রাস্তায় নামতে পারছেন না? আমি কুইকলি আপনাকে দুটো জবাব দিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো, আমাদের
নেতৃত্ব বলেছিল একটা নতুন সরকার এসছে 15 বছর পর, 100 দিন তাদেরকে সময় দেওয়া মাস্ট। আর আপনাকে যেটা বললাম, আমরা আগের দিন আপনি দেখবেন মোহাম্মদ সেলিম সাহেব তো অ্যারেস্ট হয়নি। আহ, এই নতুন মুখ যারা খুব কম, খালি আমি দেখেছি যাদবপুরে যেদিনকা সৃজন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ সুজন সুজন আহত হয়েছে হসপিটাল। হ্যাঁ, সুজন বাবু আহত হয়েছিলেন, না সৃজন অ্যারেস্ট হয়েছিল। আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি অ্যারেস্টেড ছিল। আমরা যেদিনকা রাজভবন অভিযান করি সেদিন তো আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতিকে অ্যারেস্ট করে নিয়ে তাকে বিকেল 8টার পরে এই গভর্নমেন্ট ছেড়েছে। আপনারা ওটা খেয়াল করেননি কেন? দেখেন, এটাই সব থেকে বড় প্রবলেম হয়। লেফট ফ্রন্ট 34 বছর সরকারে ছিল, তাদের যে মুভমেন্ট, যে তাদের যে কভারেজ হয়, কংগ্রেস কেন 50 বছর এই বাংলাতে পাওয়ারে নেই? আর আপনারা সবসময় দেখেন যে আমাদের নিজেদের মধ্যে, আপনারা ভাবেন যে আমাদের নিজেদের মধ্যে বেশি লড়াই, কিন্তু আমরা ছিলাম রাজভবনের বাইরে। সেদিন পুলিশের অত্যাচার আমরা পেয়েছি, আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি অ্যারেস্টেড ছিল, আমরা সবাই সেখানে ছিলাম। কালকেও আমি আপনাকে বলছি, এখন একটা নতুন রুল হয়ে গেছে। আমরা কালকে কলেজ স্ট্রিটে আমাদের একটা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি একটা অবস্থান বিক্ষোভ আছে, কিন্তু আমাদেরকে কিন্তু পুলিশ পারমিশন আজকাল দেওয়া হচ্ছে না। আমরা যেদিনকা পেট্রোল হাইক নিয়ে রাস্তায় নামতে গেলাম, আমাদেরকে পুলিশ এসে আমাদের বিধান ভবনে এসে আটকে দিল। এখন থেকে কিন্তু এগুলো আপনারা একটু দেখুন, আপনারা সত্যিকারের জার্নালিস্ট, আপনারা যদি এই জিনিসগুলোকে কভার করে দেখুন, আমরা রাস্তায় থাকবো এটা নিয়ে চিন্তা করবেন। আমরাও একটু, এই যে তৃণমূল যেভাবে ভেঙে পড়লো, এটা কিন্তু আমরাও আশা করিনি। আমরা ভেবেছিলাম একটা রাজনৈতিক ভাবে আসবে, আমরা 0 থেকে 2 হয়েছি, আমরা আমাদের মুভমেন্ট করব। কিন্তু এই যে রোজ রোজ নতুন এপিসোড যে তৃণমূলের দেখা হচ্ছে, এ চেঞ্জ করছে, এ চিঠি লিখে অ্যাকাউন্ট ফ্রিজ করে নিচ্ছে, কোন কিন্তু এটার সুবিধা আপনারা কোথায় পাচ্ছেন? প্রশ্নটা রোহান, এর সুবিধাটা তো পেতে হবে, এর সুবিধাটা তো পেতে হবে কংগ্রেসকে। একদিকে বিজেপি বলছে তোমাদের তৃণমূলদের নেবো না, সিপিএম বলছে না তৃণমূলীদের নেবো না, কিন্তু কংগ্রেস যদি ঠান্ডা বসে থাকে, কংগ্রেস যদি তাড়াতাড়ি অ্যাকিউজেশন না করে তৃণমূলের লোকেদের, তাড়াতাড়ি মাঠে না নামে, প্রত্যেক দিন ফ্ল্যাগ নিয়ে রাস্তায় আন্দোলন না করে, তাহলে এই অপরচুনিটিটা চলে যাবে। দাদা, এটা আমি বিশ্বাস করি না। কেন দেখুন, বাংলার মানুষও এই মুহূর্তে একটা নতুন সরকার এসেছে, তারাও চায় যে সরকারটাকে একটু দেখুক। অনেক কিছু বিষয় আছে যেটা ইজ নট ব্ল্যাক এন্ড হোয়াইট, ইটস দেয়ার ইজ লট অফ গ্রে ম্যাটার। যদি আমি আজকে আমরা কি নিয়ে, হকারদের নিয়ে আমরা যেটা বলেছিলাম, আমরা বলেছিলাম যে হকার বা যারা ইলিগালি বসে আছে তাদের জন্য প্রথমে বিল আনুক, গভর্নমেন্ট বিল এনে। আমরা তো চাই যে একটা, দেখুন, আমরা গভর্নেন্সটাকে বিশ্বাস করি। আমরা জানি বাংলা ভারতবর্ষের মানুষকে কিভাবে গভর্নেন্স দিতে হয়, একটা ডেভেলপমেন্ট। আমি সবকিছু বিরোধিতা করবো, কিন্তু যেগুলো ভুল হচ্ছে সেগুলোর বিরোধিতা আমার বেশি করা উচিত। তার অল্টারনেটিভটা কি? আমরা আজকে বাংলায় একটা 15 বছরের সরকার চলে গিয়ে নতুন সরকার এসছে, তাদের প্রথম দিন থেকে বিরোধিতা করা হলো আইডিওলজিক্যাল গ্রাউন্ডে। কিন্তু কোনো বিষয়ে যদি আমরা দেখি যেটা লং টার্মে বাংলার মানুষের ভালো হবে, সেই নিয়ে কিন্তু আমরা বিরোধিতা করবো না, কিন্তু আমরা আলোচনা করব, এবং আমরা চাইবো সেই বিলগুলো কিন্তু ঠিক মতো হয়। আজকে যদি সিঙ্গুরে একটা কারখানা আসে, আজকে যদি ব্যারাকপুরে কারখানাগুলো খোলে, সেগুলো কেন আমরা অপোজ করব? সেগুলো নিয়ে তো আমাদের অপোজ করার জায়গা নেই। কেন আমরা 34 বছর আমরা রাজত্ব করিনি, 15 বছর আমরা রাজত্ব করিনি? সেই সময় যদি ইলিগালি কোনো হকার্স বা ফুটপাথ দখল হয়ে থাকে, সেটা নিয়ে আমাদের কিন্তু অনেক কিছু বলার জায়গা নেই। যারা ওই হকার্স গুলোর থেকে টাকা তুলেছে বা যে হকার্স গুলোকে বসিয়েছে, তাদের দায়বদ্ধতা অনেক বেশি। তো আমরা যখন সামনে থেকে এই কথাটা বলছি, আমরা কিন্তু গভর্নেন্স মডেল চাইছি, যেটা বাংলার মানুষ আমাদের গভর্নেন্স মডেলে আসুক। বিরোধিতা করতে গিয়ে বিরোধিতা করব, যা বলবে সেটাকে ভাঙবো, সেটাও ঠিক নয়। কিন্তু আমরা দেশ বিরোধী নই, আমরা চাই ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের উন্নতি হোক। সেই উন্নতি করতে গেলে কয়েক সময় যে বিষয়গুলো নিয়ে আমরা বলবো না, সেটা নিয়ে আমরা রাস্তায় নাও যেতে পারি, কিন্তু আমরা যে বিষয়ে রাস্তায় যাব সেটা নিয়ে বাংলার মানুষের ভবিষ্যৎ জড়িত আছে, সেটাই আমরা যাব। রোহান মিত্র, অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। চোখ রাখবো আপনার ওপরে, বিশেষ করে সোমেন মিত্রের সুপুত্র আপনি। এই নেক্সট জেনারেশন কিভাবে উঠে আসবে কংগ্রেসে, সেটাই হয়তো কংগ্রেসের ভবিষ্যৎকে ডিটারমিন করবে। বলুন। আমি বলছিলাম, আমার বাবা কিন্তু আমাকে রাজনীতিতে কোনোদিন চাইনি। আর আমি একটা অ্যাক্সিডেন্টালি রাজনীতিতে এসে গেছিলাম। কেন, বাবা 2014-তে যখন হেরে যায় কংগ্রেসের থেকে, তার যে সংগঠনটা ছিল তারা চলে গেছিল। আমি চাকরি করতাম, আমার মনে হয়েছিল, আমি বোর্ডিং স্কুলে পড়েছি, বাইরে থাকতাম, চাকরি করতাম, আমার মনে হয়েছিল বাবার জন্য আমি কিছু জীবনে করে যেতে পারি, মানে থাকি। তাকে তো সে সারা জীবন আমার জন্য করে গেল, এত লোকের জন্য করলো। তো আমার মানে বাবা যেভাবে খেটে নিজের
পায়ে দাঁড়িয়ে ছিল এবং নেতা হয়েছিল, সেই এক্সপেকটেশনসটা আমার থেকে এতটা ছড়িয়ে দেবেন না, কিন্তু আমি তার চেষ্টা করব, এটাই খালি বলবো। অনেক ধন্যবাদ কথা বলেছেন। থ্যাংক ইউ।